আইএসএফ এর কোনো সংগঠন নাই, তো কিভাবে জিতবেন বা কতটুকু আশাবাদী কি বলেন? আজ মানুষ বলছে ভোট নেই, কিন্তু নতুন গ্রাম অঞ্চলে যে পঞ্চায়েত ভোট হয়েছে সে পঞ্চায়েত আমরা 1100 ভোট পেয়েছিলাম, তা আমাদের যদি ভোটই নেই তাহলে 1100 ভোট পেলাম কি করে? আমরা এখন নতুন গ্রাম মোড়ে আছি, আপনারা দেখছেন টকশো। আমরা জানার চেষ্টা করব, এখানে প্রতিনিধি আছে বিজেপির মিঠুন চক্রবর্তী মন্ডল সভাপতি, তার পাশে আছেন অঞ্চল সভাপতি আজাদ আইএসএফ এর, আচ্ছা তার পাশে আছেন কংগ্রেসের অঞ্চল সভাপতি সিরাজুল শেখ, তার পাশে সিপিএম এর রাহুল শেখ, আর তার পাশে আমাদের আছেন আমাদেরই গ্রামের আমাদের কাছে বিশিষ্ট ব্যক্তি, সেটা হচ্ছে খোসমুদ্দিন সাহেব। আচ্ছা আমরা স্টার্ট করছি। আজকের প্রোগ্রামটা হচ্ছে টোটাল 10 মিনিটের প্রোগ্রাম, আর এই প্রোগ্রামটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব যে এই সামনে যে আপনার ভোট, কেন্দ্রের ভোট, এই কেন্দ্রের ভোটের বিষয়ে কেন্দ্রের যা পরিস্থিতি তাতে কতটুকু যেতে আশাবাদী কি বলছেন? দেখুন, আমাদের যিনি প্রার্থী হয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, ওনার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই। সমগ্র মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে চেনে এবং আমরা 100% আশাবাদী যে উনি বিপুল ভোটে জয়লাভ করে উনি সংসদে যাবেন। আপনারা তো আইএসএফ থেকে দাঁড়িয়েছেন তাই না? আইএসএফ এর প্রার্থী আপনার দাঁড়িয়েছে, আর আইএসএফ এর কোনো এখানে ভোট নাই, আইএসএফ এর কোনো সংগঠন নাই, তো কিভাবে জিতবেন বা কতটুকু আশাবাদী কি বলবেন? আমরা এতটাই আশাবাদী, 2019 সালে আইএসএফ এর এখানে এক প্রার্থী হয়েছিল, সেটা হাবিব শেখ মহাশয়, এবং এই লোকসভা নির্বাচনে উনি প্রার্থী হয়েছে। আমরা এতটাই আশাবাদী যে আজ মানুষ বলছে ভোট নেই, কিন্তু নতুন গ্রাম অঞ্চলে যে পঞ্চায়েত ভোট হয়েছে সে পঞ্চায়েত আমরা 1100 ভোট পেয়েছিলাম, তা আমাদের যদি ভোটই নেই তাহলে 1100 ভোট পেলাম কি করে? এখন নতুন গ্রামে ভোট নাই তো 1100 ভোট পেলে তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বলুন কংগ্রেস আপনারা করেন, কংগ্রেস একটা জাতীয় দল, আপনারা কি ভাবছেন? এই আপনাদের তো জোট প্রার্থী, কি ভাবছেন? আমাদের 11 নম্বর সংসদ, এই পার্লামেন্টে সারা পশ্চিমবঙ্গের তো বটেই, সারা ভারতবর্ষের মানুষ যাকে চিনে, মোহাম্মদ সেলিম দীর্ঘদিনের এমএলএ ছিলেন, দীর্ঘদিনের এমপি ছিলেন এবং মন্ত্রী ছিলেন। আজকে এই লোকসভার মানুষ শুধু সময়ের অপেক্ষা, তাকে ভোট দিয়ে জিতানোর অপেক্ষা। 100% দিচ্ছি মোহাম্মদ সেলিম এখানে জিতবে, আমি নিশ্চিত। মোহাম্মদ সেলিম বলছে এখানে জিতবে, কিন্তু আপনারা তো সিপিএম প্রার্থী, আপনাদের সিপিএম তো জিরো, এখন কোনো আধিপত্য নেই, তো কি ভাবছেন কি হতে পারে কি বলবেন? আমরা এবারে গোটা সারা দেশে সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং রাজ্যে যে দুর্নীতি চলছে, এবং এই যে বিগত দিনের যে সংসদ আবু তাহের খান, তিনি তার এমপি 5 বছর থাকাকালীন কোনো উন্নয়ন করেনি, মানুষ তাকে প্রত্যাখ্যান করছে। আমাদের যে মানে নেতা এবং আমাদের প্রার্থী বাম কংগ্রেস জোটে মোহাম্মদ সেলিম এবার লক্ষাধিক ভোটে জিতবে। মানুষের একটা জনজোয়ার এসছে, তিনি একটা ভালো পার্লামেন্টেরিয়ান এবং খেটে খাওয়া গরিব মানুষ, মেহনতু মানুষের জন্য অক্লান্ত সারা জীবন তিনি পার্লামেন্টে লড়াই করছেন এবং লক্ষাধিক ভোটে এবার জিতবে বাম কংগ্রেস মনোনীত প্রার্থী। আপনারা শুনলেন দর্শক, একদিকে বলছে বিজেপি সে তাকে সবাই চেনে এবং সে আশাবাদী, আইএসএফ সেও নাই করে সেও 1500 ভোটকে ভালো আরাম করে পঞ্চায়েতে নিয়ে নিয়েছে, এটা একটা বিরল ঘটনা। কংগ্রেস বলছে সেও জিতবে, সিপিএম যার এখন জিরো সেও বলছে আশাবাদী। এখন আমরা যে জানার চেষ্টা করব যে খোসমুদ্দিন সাহেবের কাছে, যে 4 জনের উপর নিরিখে আপনি আপনার অভিজ্ঞতা দিক থেকে এরা 4 জনের কথার উপরে দেখুন কে কতটুকু কথা কার কি বুঝতে পারছেন, যে কে ঠিক বলছে কে বেঠিক বলছে, আপনি কি বলবেন? দেখুন, বর্তমানে 4 জনের কাজের নিরিখে বলুন। বর্তমানে যে রাজনৈতিক যে পরিস্থিতি তাতে সাফার করছে একমাত্র জনগণ। কারণ আজকে বিজেপি ছেড়ে কংগ্রেসে যাচ্ছে, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছে, আবার সিপিএম ছেড়ে কংগ্রেসে যাচ্ছে, কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসছে। কারণ হচ্ছে যে এতই উৎস যে ধন দৌলতের, আমাকে জিততে হবে, প্লাস আমাকে বাড়ি গাড়ি সোনা দানা ঘরের মধ্যে টাকা পালা দিতে হবে, এটা হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু আজকাল যে আদর্শ যে নীতি, সেই নীতি বা আদর্শের রাজনৈতিক নয়। আমরা তাই জনগণ ভাবছি যে যারা আদর্শ নীতি নিয়ে যারা রাজনৈতিক দল করবে, এবং আমাদের নতুন গ্রাম জানেন একটা অর্থকরী ফসল হচ্ছে লেচু আম। আমাদের এখানে যারাই জিতে না কেন আমাদেরকে ভোট নিয়ে চলে যায়, কিন্তু আমাদের সেই কাজগুলো হয় না। অতএব আমাদের যদি এখানে একটা হিমঘর হয়, আমাদের যে লিচু আম সংরক্ষণ করা যায় তার একটা ব্যবস্থা সব থেকে ভালো হয়। যেই এমপি হোক না কেন, আমার জনগণের জন্য স্বার্থ, চাষিদের জন্য স্বার্থ, যেন এখানে হিমঘর হয়। দারুণ কথা বলেন খোসমুদ্দিন সাহেব, যে এখানে একটা হিমঘরের প্রয়োজন আছে, যেহেতু আম লিচুর এখানে ফসলের ব্যাপার। আর একটা মারাত্মক কথা বললেন, দেখুন 1 নম্বর হচ্ছে যারা খেলোয়াড় আছে তারা কিন্তু অনেক সময় ক্লাব বদলায়, আবার যারা কীট পতঙ্গ এরকম আছে তারা গিরগিটি অনেক সময় গিরগিটির রং বদলায়, আর নেতারা কিন্তু এক দল থেকে আরেক দল বদলায়। তো আমরা এখন জানার চেষ্টা করবো বিজেপির কাছে, আপনারা কেন্দ্রে যখন এসেছিলেন না তখন আপনাদের স্লোগান ছিল যে 60 টাকা পেট্রোল, 65 টাকা পেট্রোল, 30 টাকা হবে, গ্যাসের দাম 430 টাকার থেকে হাফ হবে। তো এত যে বেড়ে গেছে, আপনি কি বলবেন? আর আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে
বিজেপি বলছে হিন্দুরা খাতরা মে হেই, তো বাস্তবে আমরাও চিন্তা করছি যে সত্যি সত্যি খাতরাতে আছে, কারণ 70% হিন্দু গ্যাস 70% ব্যবহার করে এবং পেট্রোল 70% লোকে ব্যবহার করে, সত্যি সত্যি হিন্দুরা বিপদে আছে। তা আপনি এ ব্যাপারে কি বলবেন যে এই যে দাম মূল্য বৃদ্ধি কেন্দ্রে আসার পরে এই হঠাৎ করে পাল্টি খাওয়া, কি বলবেন? দেখুন, 14 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের আসনে বসেছেন এবং তিনি সর্বপ্রথম একটাই ডাক দিয়েছিলেন, সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস আর সবকা বিশ্বাস। তো আজকে দেখুন, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের উন্নয়নের জন্য যে প্রকল্পগুলি আনার দরকার সেই প্রকল্পগুলি নরেন্দ্র মোদীজি এনেছেন। দেখুন, সামগ্রিকভাবে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা শুধুমাত্র ভারতবর্ষের নয়, সমগ্র পৃথিবী জুড়ে একটা দ্রব্যমূল্য বৃদ্ধি, এবং বিশেষ করে করোনা পরবর্তী সময়ে যে প্যান্ডামিক সিচুয়েশন ছিল তার পরবর্তী সময়ে গোটা পৃথিবীতেই এই দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। তো তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষেও দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। আপনি যদি সেই বিচার করেন, যদি 2014 সালে একজন যে দিনমজুর আছে তার যে পারিশ্রমিক ছিল, আজকে গিয়ে 2024 সালে সেই পারিশ্রমিক তো এক নয়। যে আবাস যোজনার ঘর তখনকার টাইমে 70,000 দেওয়া হতো, আজকে বর্তমানে 1.5 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে দ্রব্যমূল্য বললেন, মন্ডল সভাপতি খুব ভালো বললেন, সেটা হচ্ছে দ্রব্যমূল্য গোটা বিশ্বে হচ্ছে। কিন্তু এত দ্রব্যমূল্য যখন বৃদ্ধি হচ্ছে, কংগ্রেস আপনারা বলছেন যে স্মৃতি ইরানি যারা গ্যাস নিয়ে রাস্তায় নেমেছিল, তো আপনারা তাহলে ভাবাচ্ছেন কেন, কি বলবেন আপনারা? দেখুন, জাতীয় দল হয়ে বিজেপি যে প্রতিনিধি যেন বললেন পুরোপুরি 100% মিথ্যা কথা বলেছেন। আমি একটা প্রশ্ন করতে চাই বিজেপির কাছে, যে 2014 সালের আগে পর্যন্ত যে কংগ্রেস সরকার ইউপিএ যে আমাদের যে কংগ্রেস সরকার ছিল, তখন পেট্রোল ছিল 70 টাকা, ডিজেল আজকে যে গ্যাস ছিল 400 টাকা, আর কেরোসিন ছিল কত 50 থেকে 60 টাকা। এই যে জিনিসপত্রের মূল্যদ্রব্য যে গোটা ভারতবর্ষ জুড়ে দাম বৃদ্ধি করে দিয়েছে। আর একটা কথা বলি, সারা ভারতবর্ষ জুড়ে এই বিজেপি শুধুমাত্র সাম্প্রদায়িকতার উপরে ভিত্তি করে রাজনীতি করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গেও তাই। আমি একটা কথা বলবো, যে তৃণমূল সেই বিজেপি, সকালে যে বিজেপি সন্ধ্যাবেলা সে তৃণমূল, সকালে যে বিজেপি সন্ধ্যাবেলা তৃণমূল। আপনারা শুনলেন দর্শক, যে কংগ্রেসের প্রতিনিধি বলেন যে সকালে যে তৃণমূল বিজেমূল সব এক, কিন্তু আমরা আইসিএফের কাছে জানার চেষ্টা করবো। আচ্ছা, আপনার যে 1,500 ভোট পেয়ে গেলেন, আপনাদের সংগঠন নাই, কিন্তু এই গ্রামে যেখানে আধিপত্য টিএমসি আছে, তো আপনারা কোন টেকনোলজি ব্যবহার করলেন যে পেলেন? আর দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে আপনারা সংগঠন চালাচ্ছেন? দেখুন, বিগত যে পঞ্চায়েত আমরা মানে যে 1100 ভোট পেয়েছিলাম, সেটা হচ্ছে এখানকার টিএমসি যে নেতারা আছে, এই নেতারা সবসময় নিজের টিভি বুঝে, জনসাধারণ কোনো কিছুই বুঝে না। তাই মানুষ নিজের ভাবনা চিন্তাকে মাথায় রেখে আমাদের সেই পঞ্চায়েতে, যেটা আমাদের কোনো সংগঠন ছিল না সেই সময়, সেই ভাবনা চিন্তা মাথায় রেখে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং আগামী দিন এই লোকসভায় নতুনগ্রাম অঞ্চল থেকে আমরা আশাবাদী যে আমাদের আইএসএফ প্রার্থী প্রচুর ভোটে লিড দেবে নতুনগ্রাম মানুষ। আপনারা তো শুনলেন আইসিএফের কথা, বিজেপির কথা, কংগ্রেসের কথা। আমরা আবার একটু ফিরে যাবো খোসমতি সাহেবের কাছে, যে নতুন গ্রামে আপনি তো দেখছেন দীর্ঘদিন আপনার অভিজ্ঞতা, যেখানে হঠাৎ করে যে আইসিএফ এর লিড দেওয়া, এটাকে আপনি এদের লোক নাই, জন নাই, কিছু নাই, তাও এত ভোট কি করে হলো, এটা কি বলবেন? হঠাৎ ভেতর না, মানুষ কিছু একটা নতুন চাইছে, মানে আপনি বলছেন যে মানুষ নতুন কিছু চাইছে, নতুন কিছু চাইছে, তাতে কিছু উন্মাদ সৃষ্টি হয়েছে। তবে আইএসএফ যে দলটা, সেই দলটা তো আমি দেখছি হিন্দু মুসলিম সবারই দেখি থাকে তার মধ্যে, কিন্তু কিছু কিছু জায়গায় এমন ভাবে একটা প্রচার হচ্ছে মনে হচ্ছে এরা একটা মুসলিম দল, মুসলমান ভোট পাবে, মুসলমান কাজ করবে, মুসলিম, এই ধরনের একটা বক্তব্য চলছে। হ্যাঁ, তো আমরা মনে করি যে দেশটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, যে যা ধর্ম আছে, ধর্ম একটা আলাদা জায়গা, কিন্তু আমরা বলতে চাই জনগণের কাজ কে করবে? ড্রেন, রাস্তাঘাট, মানুষের যে উপকার করবে, পাওয়া চাওয়ার যে ব্যবস্থাগুলো, আমরা চাই ধর্ম নিরপেক্ষের উপর দাঁড়িয়ে এই কাজগুলো করা। আচ্ছা, এখানে দেখুন, একটা হচ্ছে যে আইএসএফ যে পার্টি, ধরুন সেটা অনেকজন জানে যে মুসলিমের দল, কিন্তু আদৌ মুসলিমের দল না, সেখানে হাজারা দাঁড়িয়েছে, অনেক কিছু, এর মধ্যে দেখি 40% হিন্দুরাও আছে, যেমন প্রার্থীও দাঁড়িয়েছে। তা আপনি কি বলবেন, এটা কি ভাবেন যে মুসলিমের দল, না অ্যাকচুয়ালি এটা নিরপেক্ষ দল, কি বলবেন? দেখুন, আইএসএফ কে কোনো রাজনৈতিক দল হিসাবে মান্যতা আমি দিতে পারলাম না, কারণ বিগত নির্বাচনে একটা পার্টি সবেমাত্র অঙ্কুরিত হয়েছে, একটা বিধানসভায় তাদের একটা বিধায়ক হয়েছে। ভোট রাজনৈতিক ভাবে লড়াই করতে গেলে বুথে সংগঠনের দরকার হয়। মানুষ পরিত্রাণ চাইছে তৃণমূলের কাছ থেকে, মানুষ 34 বছরের অপশাসন দেখেছে, সেইখান থেকে পরিত্রাণ চাইছে এবং পরিত্রাণ দেখতে পাচ্ছে যে নরেন্দ্র মোদীজি। এক কথা এখন বলুন যে আপনারা যদি যেতেন তাহলে আপনারা কি ভাববেন এলাকার জন্য, বলুন আপনি। দেখুন, এক কথায় আমরা চাই উন্নয়ন। মোদীজি বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস। গৌরীশঙ্কর এখানে কি করবে? গৌরীশঙ্কর ঘোষ এমএলএ হয়ে যেভাবে মানুষের পাশে থাকছেন, আগামী দিনে ওনাকে এমপি করে আমরা সংসদে পাঠাতে পারলে মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় যে সমস্যা, সেটা হচ্ছে মাইগ্রেন্ট লেবার,
অর্থাৎ মুর্শিদাবাদ থেকে ম্যাক্সিমাম পরিমাণ প্রত্যেকটি গ্রামের মানুষ বাইরের রাজ্যে যায় কাজ করতে, এখানে কর্মসংস্থানের প্রয়োজন, সেই কর্মসংস্থানের ব্যবস্থা করা। আচ্ছা, এখানে মন্ডল সভাপতি বললেন যে এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে লেবারের, তো যদি গৌরীশঙ্কর জেতে তাহলে লেবারের সমস্যাটা সমাধান করবে। আপনারা আমি সিপিএম এর কাছে যাবো, আপনাদের দীর্ঘ একটা 34 বছরের অভিজ্ঞতা, তাছাড়া আপনারা একটা মানে সে ভালো সংগঠক হিসেবে আপনারা কাজ করতে, তো আপনি বলুন যে এই সমস্যা কি সমাধান হবে বা হওয়া সম্ভব যদি যেতে? দেখুন, বিজেপি যে আজকে বলছে এটা মিথ্যা প্রতিশ্রুতি, কেননা সবকা সাথ সবকা বিকাশের কথা বলছে। মোদিজি বলেছিল প্রতি বছর 1 কোটি বেকারের কাজ দিব, সেটা ভুল প্রতিশ্রুতি, একজনেরও কোনো কর্মসংস্থান হয়নি। এবং যে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক, আজকে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো কলকারখানা করছে না। আজকে দিদি মোদি মানে ভাওতাবাজি, আজকে দুর্নীতি করে আজকে গোটা রাজ্যটাকে শেষ করছে, গোটা দেশটাকে মোদিজি আজকে দিদি মোদি ভাওতাবাজি, যেটা আপনার মুখ থেকে আসলো, আপনি কি বলবেন এই বিষয়ে? এটা 100% দিদি মোদি ভারত, তার কারণ যে একটা সিএ লাগু হয়েছে, কারণ একজন হচ্ছে এ স্কোয়ার, একজন হচ্ছে বি স্কোয়ার। যেমন এ স্কোয়ার বি স্কোয়ার যখন সূত্র ফলটা নশাসুদকে ভাইজান সবার সামনে বলছে, তখন তিনি বিজেপির দালাল হয়ে যাচ্ছে। কারণ সিএ করছে ও, সিএ রুখছে রাজ্য সরকার। আমরা বলতে চাই দিদি আর মোদি দুজনে এক। আর কিছুক্ষণ আগে যিনি কথা বলে গৌরীশঙ্কর বিগত ভোটে পাস করে যিনি এমএলএ হয়েছিল, তিনি এখন পর্যন্ত নতুন গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত তার মুখ দেখা যায়নি, এবং আগামী দিনে তিনি বড় বড় উন্নয়নের কথা বলে। তা আমরা সেই জায়গায় বলতে চাই যে গৌরীশঙ্কর এখানে আমাদেরকে শুধু একটা লেবার কারখানা তৈরি করার কথা বলবে সবসময়, যে আমরা পরিযায়ী শ্রমিক হিসেবে সবসময় গৌরীশঙ্কর বলছে যে গৌরীশঙ্কর পাস করে দেখা যায়নি, আপনারা প্লাস হচ্ছে একটা কারখানা করবে যেখানে লেবার সমস্যার সমাধান হবে, কি বলবেন আপনারা? দেখুন, আইএসএফ যেটা বলেছে একদম সঠিক কথা, 70 কোনদিন মৃত্যু হয় না। আজকে গৌরীশঙ্কর 3 বছর হতে চলে এখানে এবার আছে। আজকে আবু তাহের খান সাংসদ ছিলেন 5 বছর, নতুন গ্রামের মানুষ ওরা টিককে দেখতে পাননি, এটা তো বাস্তব কথা। এবং আবু তাহের নতুন গ্রাম অঞ্চলে আজকে জনগণ তাকে প্রশ্ন করছে, 1 টাকারও কাজ করেনি। কে বলে কাজ করেনি? এখানে 70-74টা প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, এতটা কি? যদি পার্লামেন্টে কংগ্রেস আমাদের জোট সরকার, ইন্ডিয়া যে জোট যদি ক্ষমতা আসে, আমাদের মাননীয় আমাদের রাহুল গান্ধী, সোনিয়াজি আমাদের বলেছে যে প্রত্যেকটা বাড়িতে একজন করে মহিলাকে বছরে 1 লক্ষ টাকা করে তাদেরকে ভাতা দেওয়া হবে। দেখুন, এক হচ্ছে রাহুল গান্ধী বলছে 1 লক্ষ টাকা ভাতা আসবে, এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা, সেও ভাতা দিচ্ছে 500 থেকে বাড়িয়ে 1000 টাকা। এইভাবে যদি ভাতাতেই যদি চলতে থাকে তাহলে দেশ কিন্তু বরবাদির পক্ষে যাবে। এটা আমরা চিন্তা করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমরা জানার চেষ্টা করব যে একটু খুব শর্টে 2-4 সেকেন্ডের ভিতরে বলবেন, এই যে ভাতা সিস্টেমটা, এটা আপনি কোন চোখে দেখছেন? এইভাবে যদি দিতে থাকে তাহলে বেকার সমস্যার সমাধান হবে না, কি বলবেন আপনি? দেখুন, মানুষ একটা দেখে এত অভ্যস্ত হয়ে গেছে, মানে তার কাছে 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা একটা ভাতা একটা পাচ্ছে, যেটা সেটা এমন এমন পর্যায়ে পৌঁছে গেছে যা 10,000 20,000 আমার পকেটে যেত তার লাভ না। একটা গরিব মানুষ তার 2000 টাকা, তার 2 লাখ টাকা তার কাজ হচ্ছে, সে তার জন্য সেটাকে ভাবছে তুমি। কারণ হচ্ছে আজকালকার যে প্রত্যেকটা তিরপল বা চাল ডাল দিয়ে আজকাল ভোট হয় না। ভোট কিন্তু এমন ভাবে হচ্ছে যে তুমি এত কোটি কোটি টাকা ই করছো, তাতে আমার 10 টাকায় আমার লাভ, যেটা পাবো ভোটের সময় সেটাই আমার লাভ, এবং যেটা পাচ্ছি সেটাই আমার লাভ। জনগণ কিন্তু এটাই ভাবছে, এটাই আমি মনে করি। দেখলেন, জনগণ কি হচ্ছে, যেটা আসছে সেটাই লাভ। এখন আমরা বিজেপির কাছে যাব, শেষ 2-4 সেকেন্ডের ভিতরে আপনি উত্তর দিবেন। এই যে ভাতাটা চালু করেছে, আপনারাই বলেছিলেন যে এই মমতা সরকারের প্রচুর বদনাম করেছিলেন আপনারা, যে ভাতা দিয়ে মানুষকে বেকার করছে। আপনার প্রধানমন্ত্রী আবার 1000 না 3000 টাকা ঘোষণা করছে, তো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন উনি ভাতা চালু করছেন? দেখুন, কি পাল্টাপাল্টি মানে মানে প্রতিশোধ বা দেখা দেখি চাষ দেখা দেখি বাস, না কি বলবেন এই বিষয়টা? ভাতা দিলে কি কর্মসংস্থানটা হবে, না ভাতা দিলে মানুষ পঙ্গু হবে, কি বলবেন? দেখুন, ভাতা সম্পর্কে আগে জানতে হবে। ভাতা যেটা দেওয়া হয়েছে সেটা মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় দেখবেন মহিলাদের স্বয়ংবর গোষ্ঠী তৈরি হয়েছে, কারণ মহিলাদেরকে স্বনির্ভর করতে হবে। সেই মহিলাদের ক্ষেত্রে গ্রাম বাংলার যারা মহিলা রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে আসতে, তাদের কর্মসংস্থান বানাতে গিয়ে যদি কোনো সরকার ভাতা দেয় সে ব্যাপারে কোনো বিরোধিতা করা যায় না, এবং সেই মহিলাদেরকে সমাজে তাদের যে পঞ্জীকরণ, তাদের যে প্রতিচ্ছবি, সেটাই পরিষ্কার করা উচিত। আচ্ছা, আমরা যাব ভাতার বিষয়ে। শুধু এই যে ভাতা দিয়ে কি সরকারের মানে লাভ লস কোন দিকটা? ভাতা দিলে কি আমাদের কি সবকিছু সমস্যার সমাধান হবে, না ভাতাটা বন্ধ করা দরকার? দেখুন, ভাতাটা দিয়ে মানুষকে ঠান্ডা করতে চাইছে। প্রথম কথা হচ্ছে এরা ভাতা দিবে, ভাতা দেওয়ার পর সে খুঁজেও পাওয়া যায় না। তার মানে তারা যদি ভাতায় দিবে, তারা যদি উন্নয়ন করবে, এর উন্নয়ন ওর করছে, তার মানে আমাদের কাছে লিখে এটা প্রমাণ আছে। তার মানে হচ্ছে
এই রাজ্য সরকারের ক্ষেত্রে যখন উন্নয়নের প্রকল্প আসে সমস্ত উন্নয়ন তাদের হয়, কোনো জনসাধারণ উন্নয়ন হয় না। আমরা তথ্য বের করছি কার বাড়ি কে পেয়েছে, কার ঘর কে পেয়েছে, এই তথ্য তো সমস্ত বিষয় লেখা আছে এখানে। যেহেতু এখানে টিএমসি আমরা একটা ইস্যু করছে যে ভাতা দিয়ে মানুষের কাছে ভোট নেব। আমরা যেহেতু দেখুন আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি, টিএমসি সকলকে বলেছিলাম, কিন্তু অঞ্চল সভাপতি ইউসুফ খানের বাড়িতে গিয়েও আমি কিন্তু বলেছি দুপুরবেলা তীব্র গরমেও হয়তো উনি আসেননি। তো আমরা আসলে পরে হয়তো জানার চেষ্টা করতাম যে এই যে কথাগুলো বললো যে নতুন গ্রামে আইএসএফ ইনি যা রেকর্ড জোগাড় করেছেন তাতে দেখা যাচ্ছে যে এই যে বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা এই যে আরটিআই করেছেন, তাতে যার বাড়ি পাওয়ার দরকার সে কিন্তু বাড়ি পায়নি, যার পাওয়ার দরকার নাই সে কিন্তু বাড়ি পেয়েছে, সেখানে আছে। তো এই 3 দিনকার দল সামান্য জন্ম কদিন হলো জন্ম, তাতেই 1500 ভোটার, তার উপরে তারা যদি আরটিআই করে যদি তার সমস্ত রেকর্ড নিতে পারে তাহলে এত জনসাপেক্ষ আসলে এত খারাপ বার্তা যাবে। তাই আমরা এটা অনুরোধ করব যে দলই হোক জিতুক না কেন, যেই জিতুক যেই করুক, যে সিপিএম জিতুক, কংগ্রেস জিতুক, বিজেপি জিতুক, টিএমসি জিতুক, কিন্তু দেশে দশে সমাজের পক্ষে কাজ করা উচিত। তাই আমরা এই রাউন্ড শেষ করছি, শুধু এক কথায় উত্তর চাইবো, এক কথায় উত্তর দিয়ে রাউন্ড শেষ করবো। আপনার শেষ রাউন্ড 1 মিনিট। আমরা কিন্তু কর্মসংস্থানের প্রয়োজন। আজকে গোটা রাজ্যে সব কলকারখানাগুলো বন্ধ, বেকাররা আজকে রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছে, ধর্ণা করছে। হাজার হাজার ছেলে কলকাতার বুকে সারা বছর ধরে শিক্ষিত ছেলেরা আজকে রাজপথে বসে আছে, কোনো সরকারের হেলদোল নেই। আজকে ভাতা দিয়ে মানুষের মোহাম্মদ সেলিম যদি জেতে আপনারা কোন কাজটা করবেন? ভারতের মূল এজেন্ডা হচ্ছে মোহাম্মদ সেলিম জিতবে। গোটা মুর্শিদাবাদ জেলায় যারা পরিযায়ী শ্রমিক, যারা গোটা বাইরের রাজ্যে কাজে যাচ্ছে, এই রাজ্য ছেড়ে এই রাজ্যে এই জেলায় আমাদের প্রথম এজেন্ডা হচ্ছে আজকে কলকারখানার ব্যবস্থা করা, যেগুলো বন্ধ আছে সেই বন্ধ মিলগুলোকে খোলা হবে এবং মূল আগে এজেন্ডা দেওয়া হবে শিক্ষার উপর। স্কুল কলেজগুলোকে দেউলিয়া করে দিয়েছে রাজ্য সরকার, স্কুল কলেজগুলোতে কোনো শিক্ষক নেই। আজকে শুধু ভাতার নামে মানুষকে ভোটের রাজনীতি করছে। শেষের দিকে আসছি, আর 1 মিনিট সময় 1-1.5 মিনিটের ভিতরে কমপ্লিট করবো। আমরা জানার চেষ্টা করবো যে গতবার দেখুন ভোট হয়েছিল একটা দুটো বিষয়ের উপরে। আমরা ছোটবেলায় শুনেছিলাম যে দেখুন ভোট দিবেন কোনখানে, গাই বাছুরের মাঝখানে, তারপরে ভোট দিবেন কোনখানে, হাচ্ছিনের মাঝখানে, ভোট দিবেন কোনখানে, কাস্তা হাতুড়ির মাঝখানে, এরকম। কিন্তু গতবার আপনাদের স্লোগান ছিল জয় শ্রীরাম, কারো ছিল টুম্পা সোনা সিপিএম এর, আবার তৃণমূল হচ্ছে খেলা হবে। তো আপনাদের এই নতুন স্লোগান কিছু হচ্ছে নাকি এমপি ভোটে, এরকম কি বলে? আমাদের একটাই ডাক, আপকি বার 400 পার। আপকি বার 400 পার, আপকি বার 400 পার। আপনারা কি বলবেন? আপনাদের কোনো স্লোগান আছে সামনে নাকি সেই গতবারই স্লোগান? এটা বিজেপি দিবাসে দেখতে পারে। এবার পার্লামেন্টে আমাদের ইন্ডিয়া জোট ক্ষমতা আসছে এবং আর একটু বলি, সঠিক বাংলার মানুষ শুধুমাত্র ভাতা দিয়ে, যেটা আজকে দিদি বলতে চাইছে না, আমি একটু বলতে দেন। এই বাংলায় শিক্ষার যেভাবে অবনতি ঘটছে, আজকে কলকাতার রাজপথে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা যেভাবে অনশন ডিএর জন্য অনশন করছে, আর বলি প্রত্যেকটা ব্লকে সন্দেশখালীর মতন আজকে শেখ শাহজাহান সিংহদ্রা উত্তম হাতে জন্ম নিয়েছে। আমার বক্তব্য হচ্ছে 1 মিনিট, আমার বক্তব্য হচ্ছে সন্দেশখালী, আমার বক্তব্য হচ্ছে এই পশ্চিমবাংলায় গরু খেলি, বালু খেলি, চোর খেলি বলছে। ঠিক আছে, আমরা চোর খালি, বাড়ি খালু, গরু খালি, অনেক দূরে চলে যাবে, সেটাকে আমরা সব রাখছি। আপনি এক কথা উত্তর দেন, শেষ রাউন্ড। এবার আপনি বলুন যে এতগুলোর নিরিখে আপনার মূল্যবান যা শুনলেন তাতে এই যে বলছে যে সবকা সাথ সবকা বিকাশ, আবার এদিকে কলকারখানা সবকিছু শোনার ভিতরে আপনি কি মনে? জনগণ কার ভাগ্যে নির্ধারণ করবে তাটা জনগণের উপরে নির্ভর করছে। এটা জনগণই বলে দেবে যে কে ভালো কাজ করবে। এবং যেটা ইস্যুগুলো তুলেছে, যে ইস্যুগুলো পরিচয় শ্রমিক, আর শ্রমিকের সাথে আমি লড়াই করি, তবে পরিচয় শ্রমিকদের যারা যেই রাজনীতি করুক না কেন এই কথাটা জানে, তারা ভুলে যায় না। তারা মূল আদর্শ পরিচয় শ্রমিক বা যেসব আদর্শ নীতি এবং চাকরি, নিশ্চয়ই সেগুলো তো অবশ্যই ভালো। তার মধ্যে মানুষের চাওয়া পাওয়াটাও সবাই মিলে অফার যেগুলো দিছে, সেই অফারগুলো যেন অন্তত পক্ষে অফারগুলো যেন মাথায় রাখে। জনগণের স্বার্থ। মারাত্মক কথা বলেন খোরশেদ সাহেব, মারাত্মক কথা। এটা যদি আমরা ভাবি কিছুক্ষণের জন্য, যদি আপনারা চিন্তা করেন, খুব মারাত্মক কথা। এটা ভাবলেও ভাবা যায় না। সেটা যেই জিতুক, তাই সিপিএম জিতুক, বিজেপি জিতুক, কংগ্রেস জিতুক, তৃণমূল জিতুক, যেই জিতুক, তারা যেন সাধারণ মানুষের কথা ভাবে। এই বলে আজকে শেষ করছি। ক্যামেরায় আসলামের সঙ্গে খান ওরফে বাপি রিপোর্ট, MTVN 16।